27 ব্যাচ কি আসো কেউ নাকি 27 ব্যাচের কেউ নাই? ম্যাম আমরা ওই যে নভেম্বরে পরীক্ষা দিব যারা তারাও আছি ম্যাম। কয়জন আসো? ম্যাম আমি যারা আছি। নভেম্বরে যারা পরীক্ষা দিবা মানে যারা সেই 20 মানে জন? জি ম্যাম, জি ম্যাম। 20 আমাদের জনের তো ম্যাম ফার্স্ট টার্মের ম্যাম কোর্স শেষ হয় নাই এখনো। হ্যাঁ, হ্যাঁ, তোমাদের ফার্স্ট টার্ম শেষ হয় নাই এখনো। তোমাদের বিষয়ে ফাইনাল ডিসিশন কি হয়ে গেছে? তোমরা পরীক্ষা বসতেছো? ম্যাম এখন যে নোটিশ আসছে এখানে তো নিয়মিত এবং অনিয়মিত যারা আছে সবাই বসতে পারবে। এরকম আচ্ছা, আরকি। মানে প্রেস ব্রিফিং এ এরকমই দিছে ম্যাম। আচ্ছা তাহলে তো আমরা মানে এত কষ্ট করে 27 তম ব্যাচের ক্লাস নেওয়ার কি দরকার? তোমরা 20 জন আর ডিএলএম এর 4 জন, 24 জনের ক্লাস নেই আমরা। আমাদের হিসাব রাখতেও সুবিধা হবে। 27 ব্যাচের ওদের তো মনে হয় ক্লাস করার দরকার নাই। মাইক্রোবায়োলজি এবং ফার্মাকোলজি ক্লাসেও কি এই একই অবস্থা? এর আগের দিন মনে হয় দেখলাম 35-36 জন। আজকে 30 থেকে 29 হয়ে গেল এখন। এই 29 এর মধ্যে তো আমি একজন আছি বোধহয়। কি 27 ব্যাচের কারো কথা নাই কেন? রফিক আছে নাকি? আমি তো খালি রফিককে চিনি। রফিক আছো তুমি? কি 27 ব্যাচের কেউ নাই? আসি ম্যাম আমরা। ম্যাম আছি। ম্যাম আসি। আচ্ছা তো আমাকে বলো মাইক্রোবায়োলজি ক্লাসে তোমরা তোমাদের পার্সেন্টেজ কিরকম থাকে? ফার্মাকোলজি ক্লাসে কিরকম থাকে? ম্যাম আগে তো ভালো ছিল, এখন তো এরকমই আছে, 30-35 জন থাকে। আচ্ছা, আচ্ছা। তাহলে কথা বলতে হবে আসলে। 30-35 জনের মধ্যে তো সবাই তোমরা না। 4 জন আমার ডিএলএম আর ওই 20 জনের মধ্যে জানি না কয়জন আছে। ম্যাডাম কি? আমরা ডিএলএম এর 4 জন আছি ম্যাডাম। আচ্ছা। সেটাই। ডিএলএম এর 4 জন কি একসাথে? 31 জনের মধ্যে কি ডিএলএম একজন? না ম্যাডাম আলাদা। আলাদা ভাবে আছি ম্যাডাম। আচ্ছা ডিসেম্বর মাসে আপনারা কি প্যাথোলজি ডিপার্টমেন্টে ফেরত আসছেন তো নাকি? জি ম্যাডাম। ঠিক আছে প্যাথোলজি ডিপার্টমেন্টে ফেরত আসেন, জানুয়ারি মাসে পাঠিয়ে দিব মাইক্রোবায়োলজিতে। জি ম্যাডাম। আচ্ছা ঠিক আছে তাহলে আপনাদের মানে 27 ব্যাচের যারা আছে বা নাই এদেরকে নিয়ে তাহলে দেখি আজকে কথা বলতে হবে। এরকম ওরা যদি 20-25 জন থাকে ওদের ক্লাস নিয়ে কি হবে? ক্লাস না নেয়াই ভালো তাহলে। আচ্ছা ঠিক আছে এর আগের দিন আমরা পড়লাম ব্লিডিং ডিসঅর্ডার ডিউ টু ভাস্কুলার ডিফেক্ট, আজকে পড়বো ডিউ টু কোয়াগুলেশন ডিফেক্ট, কোয়াগুলেশন ফ্যাক্টর ডিফেক্টের জন্য। আচ্ছা কোয়াগুলেশন ফ্যাক্টর আমরা প্রথমে যেটা পড়লাম যে ব্লাড কোয়াগুলেশনে 3টা ফ্যাক্টর, একটা হচ্ছে ভাস্কুলার সিস্টেম, একটা হচ্ছে কোয়াগুলেশন সিস্টেম আর একটা হচ্ছে প্লাটিলেট। আমরা এখন পড়বো কোয়াগুলেশন পাথওয়ে। এখানে নরমাল কথাগুলো আছে যেখানে এক্সট্রিনজিক পাথওয়ে, ইন্ট্রিনজিক পাথওয়ে কোনটার কি কি জিনিস সেগুলো তো আমরা জানি। এগুলোর তো আমার মনে হয় না দরকার আছে। ইন্ট্রিনজিক পাথওয়ে কি করে অ্যাক্টিভেট হয়, এক্সট্রিনজিক পাথওয়ে কি করে অ্যাক্টিভেট হয়, এগুলো ওইসবই দেয়া, এগুলো আমি বললাম না। আচ্ছা নরমালি তো আমাদের বডিতে অ্যান্টিকোয়াগুলেশন সিস্টেমটাও অ্যান্টিকোয়াগুলেন্ট কিছু ফ্যাক্টর তো থাকেই যার কারণে নরমালি আমাদের ব্লাড ক্লট করে না। আচ্ছা এইটা একটুখানি মনে রাখতে পারো যে ইনহিবিটরস অফ কোয়াগুলেশন এন্ড দেয়ার টার্গেট কোয়াগুলেশন ফ্যাক্টরস, এগুলো তোমাদের ওই এমসিকিউ টাইপের কোশ্চেনের জন্য হয়তো একটু লাগতে পারে। অ্যান্টিথ্রোম্বিন 3 যেগুলো নরমালি থাকে এগুলোর টার্গেট কি বা কিছু ইনহিবিটরের নাম, হেপারিন কোফ্যাক্টর 2, আলফা 2, ম্যাক্রোগ্লোবিউলিন, প্রোটিন সি, প্রোটিন এস, জাস্ট এই নামগুলো একটু মনে রাখলা।
কোয়াগুলেশন সিস্টেমে ডিফেক্টের কারণে ব্লিডিং হতে পারে। এই ডিফেক্টগুলো আইদার কোয়ালিটেটিভ হতে পারে অথবা কোয়ান্টিটেটিভ ডেফিসিয়েন্সি অফ দ্য কোয়াগুলেশন ফ্যাক্টরস। এবং কোয়াগুলেশন ডিফেক্টের কারণে যে ব্লিডিংগুলো হয় ইউজুয়ালি ডিপ টিস্যুতে হয়। ডিপার যে টিস্যুগুলো থাকে এখানে ব্লিডিংগুলো হয়। কমনলি ক্লিনিক্যাল ফিচার বা ম্যানিফেস্টেশন কি থাকবে? লার্জ ইকাইমোসিস অর হেমাটোমা আফটার এ ট্রমা অর অ্যাজ প্রলংড ব্লিডিং আফটার এনি সার্জিক্যাল প্রসিডিওর। কোয়াগুলেশন ডিসঅর্ডার থাকলে একটা ক্যারেক্টারিস্টিক ফিচার হচ্ছে হিমার্থ্রোসিস। হিমার্থ্রোসিস কি জিনিস? জয়েন্ট ক্যাভিটির মধ্যে ব্লিডিং। কোথায়? জয়েন্ট হ্যাঁ, ক্যাভিটি। জয়েন্ট ক্যাভিটিতে। জয়েন্ট ক্যাভিটিতে যদি ব্লিডিং হয়, হেমাটোমা হয়, তখন এটাকে আমরা বলি হেমার্থ্রোসিস। আচ্ছা, ক্লাসিফিকেশন অফ কোয়াগুলেশন ডিসঅর্ডার, সবগুলোরই ক্লাসিফিকেশন গুলো একটু জানা থাকতে হবে আমাদের। এটা হেরিডিটারি হতে পারে, অ্যাকোয়ার্ড হতে পারে। অ্যাকোয়ার্ড যদি হয় তাহলে ইউজুয়ালি মাল্টিপল ফ্যাক্টর ইনভলভড হয়। আর যদি হেরিডিটারি হয় তাহলে ইউজুয়ালি সিঙ্গেল ফ্যাক্টর ইনভলভ থাকে। আচ্ছা, অ্যাকোয়ার্ড কোয়াগুলেশন ডিসঅর্ডার গুলোর মধ্যে কি আছে? ভিটামিন কে ডেফিসিয়েন্সি হলে হতে পারে। ভিটামিন কে ডেফিসিয়েন্সি ফ্যাক্টর, ভিটামিন কে ডিপেন্ডেন্ট কতগুলো ফ্যাক্টর থাকে সেগুলোর যদি কোয়ালিটেটিভ অথবা কোয়ান্টিটেটিভ ডেফিসিয়েন্সি হয়, ইউজুয়ালি এখানে কোয়ান্টিটেটিভ ডেফিসিয়েন্সি হয়। কোন কোন ক্ষেত্রে হতে পারে? অবস্ট্রাকটিভ জন্ডিস, সিলিয়াক ডিজিজ, লিভার ডিজিজ। লিভার ডিজিজে কেন হবে? এটাই মোস্ট কমন। লিভার ডিজিজ, লিভার ডিজিজে ইউজুয়ালি কেন হবে? এখানে ডিফেক্টিভ সিনথেসিস অফ কোয়াগুলেশন ফ্যাক্টর। লিভারে কোয়াগুলেশন ফ্যাক্টর যেগুলো সিনথেসিস হয় এগুলো ইউজুয়ালি ভিটামিন কে ডিপেন্ডেন্ট। ভিটামিন কে ডেফিসিয়েন্সি যখন হবে তখন এই ফ্যাক্টরগুলো সিনথেসিস হবে না, অথবা সিনথেসিস হলেও কম পরিমাণে হবে। কোনো কারণে লিভার ডিজিজে যদি ইনক্রিজড ফিব্রিনোলাইটিক অ্যাক্টিভিটি যদি হয়, ইন্ট্রাভাস্কুলার কোয়াগুলেশন ডিআইসি যদি হয়, সেই ক্ষেত্রেও হবে। এছাড়া পেশেন্ট টেকিং অ্যান্টিকোয়াগুলেন্ট ড্রাগ তাদের ক্ষেত্রে হতে পারে। ডিআইসি যাদের হবে তাদের ক্ষেত্রে হবে। অ্যাক্টিভ ফিব্রিনোলাইসিস কোনো কন্ডিশনে যদি হয় সেক্ষেত্রে হতে পারে। ম্যাসিভ ট্রান্সফিউশন অফ স্টোরড ব্লাড সেক্ষেত্রেও হতে পারে। সার্কুলেটিং ইনহিবিটরস অফ কোয়াগুলেশন, এগুলো হচ্ছে অ্যাকোয়ার্ড। আর কিছু হেরিডিটারি আছে। হেরিডিটারির মধ্যে হচ্ছে ইউজুয়ালি সিঙ্গেল কোয়াগুলেশন ফ্যাক্টর ইনভলভ। এটা আমরা আগেই বললাম যে যদি অ্যাকোয়ার্ড হয় সেখানে ইউজুয়ালি মাল্টিপল ফ্যাক্টর ইনভলভ থাকে, আর হেরিডিটারির ক্ষেত্রে ইউজুয়ালি সিঙ্গেল ফ্যাক্টর ইনভলভ থাকে। এবং এখানে যে কোনো কোয়াগুলেশন ফ্যাক্টর এফেক্টেড হতে পারে। ফ্যাক্টর 8 and 9 আর কমনলি ইনভলভড। আমরা কমনলি একটা জানি না ডিজিজ, হেমোফিলিয়া ম্যাম। হিমোফিলিয়া। হিমোফিলিয়া। হ্যাঁ, হিমোফিলিয়া খুবই ইম্পর্টেন্ট। এই ফ্যাক্টর 8, 9 এর জন্য হবে, আমরা পড়ব। কমন হেরিডিটারি কোয়াগুলেশন ডিসঅর্ডার কি কি আছে? আমরা অ্যাকোয়ার্ড পড়লাম, হেরিডিটারি পড়লাম। হেরিডিটারি গুলো কি কি? হিমোফিলিয়া, হিমোফিলিয়ার মধ্যে আছে হিমোফিলিয়া এ, হিমোফিলিয়া বি। হিমোফিলিয়া এ বা ক্লাসিক্যাল হিমোফিলিয়া যেটা, সেটা হচ্ছে ফ্যাক্টর 8 ডেফিসিয়েন্সির জন্য হয়। আর হিমোফিলিয়া বি ফ্যাক্টর 9 ডেফিসিয়েন্সির জন্য হয়। আমরা এটা পরে পড়বো এখন। এছাড়া আছে ভন উইলেব্রান্ড ডিজিজ। আদার কনজেনিটাল ডেফিসিয়েন্সি ডিসঅর্ডারের মধ্যে ফিব্রিনোজেন ডেফিসিয়েন্সি থাকতে পারে, ফ্যাক্টর 5 ডেফিসিয়েন্সি, ফ্যাক্টর 13 ডেফিসিয়েন্সি, এসব হতে পারে। আচ্ছা, নরমালি ফ্যাক্টর 8 এবং ভন উইলেব্রান্ড কমপ্লেক্স, এটা নরমাল ফাংশন কি এটা জানা থাকলে ডিজিজগুলো বুঝতে সুবিধা হয়, বিশেষ করে যে ভন উইলেব্রান্ড ডিজিজ যেটা। আচ্ছা, ভন উইলেব্রান্ড ফ্যাক্টর এবং ফ্যাক্টর 8 কমপ্লেক্স, এটার মধ্যে কি থাকে? নাম থেকেই বোঝা যাচ্ছে যে ফ্যাক্টর 8 এবং ভন উইলেব্রান্ড। এবং এই কমপ্লেক্সটাতে 99% ওয়েটটাই হয় ইউজুয়ালি ডিউ টু ভন উইলেব্রান্ড ফ্যাক্টর। এখানে বলা আছে যে ভন উইলেব্রান্ড ফ্যাক্টরটা এন্ডোথেলিয়াম এবং প্লাটিলেটে সিনথেসিস হয়, আর ফ্যাক্টর 8টা আসে লিভার থেকে এবং এন্ডোথেলিয়াম থেকে। ফ্যাক্টর 8 এর কাজ কি? আমরা যদি কোয়াগুলেশন পাথওয়েটা মনে রাখি, মানে মনে থাকে আমাদের, তাহলে আমরা এই ফাংশনগুলো মনে রাখতে পারবো। ফ্যাক্টর 8টা কি করে? ইট হেল্পস ইন ফর্মেশন অফ প্রোথ্রম্বিন অ্যাক্টিভেটর হুইচ ফর্ম থ্রোম্বিন ফ্রম প্রোথ্রম্বিন, আর থ্রোম্বিন কনভার্টস সলিউবল ফিব্রিনোজেন ইনটু ইনসলিউবল ফিব্রিন। আচ্ছা, ভন উইলেব্রান্ড ফ্যাক্টর এটা কি কাজ করে? এই যে যখন ক্লটিং সিস্টেমে ক্লট তৈরি হয়,
এক মিনিট, আমাকে একটু একটা ফোন রিসিভ করতে হবে। হ্যাঁ মনিবর, ওয়ালাইকুম আসসালাম। আচ্ছা, অফিসে আপনি নিয়ে যান, আমি যদি যাই আমার সাথে যদি দেখা হয় ভালো, না হলে ইউনুসের হাতে দিয়ে দিন। ঠিক আছে মনিবর। সরি, আমি শুরু করি তাহলে। ভন উইলেব্রান্ড ফ্যাক্টর কি করে? ইট ব্রিজেস বিটুইন দ্য প্লাটিলেট এন্ড সাব এন্ডোথেলিয়াল কোলাজেন টিস্যু এন্ড ইট অ্যাক্টস অ্যাজ এ ক্যারিয়ার অফ ফ্যাক্টর 8 এন্ড প্রোটেক্টস ফ্রম দ্য র্যাপিড ক্যাটাবলিজম। মোট কথা, এটা ভন উইলেব্রান্ড ফ্যাক্টরটা কোয়াগুলেশনের কোন জায়গায় লাগে? এটা প্লাটিলেট এবং সাব এন্ডোথেলিয়াল কোলাজেন টিস্যু আছে যে এখানে ব্রিজ হয়ে থাকে, এবং এটা ফ্যাক্টর 8 এর ক্যারিয়ার হিসেবে কাজ করে। কাজে ভন উইলেব্রান্ড ডিজিজ, যখন এই ভন উইলেব্রান্ড ফ্যাক্টর যদি না থাকে তাহলে কি হবে? একটা হচ্ছে প্লাটিলেট এবং সাব এন্ডোথেলিয়াল কোলাজেনের মধ্যে ব্রিজ হবে না, এবং ফ্যাক্টর 8 এর ক্যারিয়ারটা থাকবে না। আচ্ছা, ভন উইলেব্রান্ড ফ্যাক্টর ডিজিজের কারণে এটার হাফ লাইফটা একটু জানা দরকার। যে যখন ভন উইলেব্রান্ড ফ্যাক্টর সার্কুলেশনে নরমালি থাকবে তখন এটার হাফ লাইফ ফ্যাক্টর 8 এর হাফ লাইফ হয় 12 ঘন্টা। কিন্তু যখন এটা 2 থেকে 4 ঘন্টা হয়ে যাবে, যখন ভন উইলেব্রান্ড ফ্যাক্টরের ডেফিসিয়েন্সি থাকবে, কোয়ালিটি এবং কোয়ান্টিটি দুইটাই। এটা সম্বন্ধে একটু একটু জানতে হবে। এই যে এখানে ভন উইলেব্রান্ড ফ্যাক্টরের যে ফাংশনটা বললাম, এগুলো তোমাদের ওই ছোট ছোট কোশ্চেনের জন্য লাগে। ঠিক আছে, এই যে ব্রিজ করে থাকে এবং ক্যারিয়ার হিসেবে কাজ করে। ভন উইলেব্রান্ড ডিজিজটা হচ্ছে একটা অটোজোমাল ডমিনেন্ট ডিজিজ। এটা মেল এবং ফিমেল দুইটাকে এফেক্ট করতে পারে। এখানে কেন বোথ সেক্সের কথা আসলো সেটা হিমোফিলিয়া পড়লে আমরা জানতে পারবো। ইট ইজ ম্যানিফেস্টেড উইথ ব্লিডিং ইনটু দ্য স্কিন মিউকাস মেমব্রেন। এখানে কি হবে? ব্লিডিং টাইমটা প্রলংড হবে ডিউ টু ডিফেক্টিভ প্লাটিলেট অ্যাডিশন টু সাবএন্ডোথেলিয়াল টিস্যু, যেহেতু ওখানে ব্রিজ হিসেবে কাজ করে। পেশেন্টস অলসো প্রেজেন্ট উইথ ডিপ সিটেড হিমোরেজ caused by factor 8 deficiency। যেহেতু ভন উইলেব্রান্ড ফ্যাক্টরের ডেফিসিয়েন্সি হবে, কাজে এটা ক্যারিয়ার হিসেবে ফ্যাক্টর 8টাকে আনতে পারবে না, এই কারণে ডিপ সিটেড হিমোরেজও হবে। এগুলো আর খুব একটা জানার দরকার নাই। হ্যাঁ, ভন উইলেব্রান্ড ডিজিজ আবার কয়েক রকমের হয়, এগুলো খুব একটা লাগবে না। ল্যাবরেটরি ফাইন্ডিংটা মনে রাখা দরকার, ওই তোমাদের ওইসবের জন্যই দরকার। এছাড়া ভাইভাতেও আসতে মানে কোশ্চেন হতে পারে যে এটার সাথে এটা কি করে ডিফার করবা। এখানে ব্লিডিং টাইম এবং ক্লটিং টাইম দুইটাই প্রলংড হবে। এপিটিটি প্রলং হবে অ্যান্ড কারেক্টেড বাই প্লাজমা, কিন্তু সেরাম দিলে হবে না। প্রথম বিন টাইম নর্মাল, থ্রোম্বিন টাইম নর্মাল, প্লাটিলেট কাউন্ট নর্মাল থাকবে। ফ্যাক্টর 8 যদি আমরা অ্যাসে করি রিডিউস পাবো, যেহেতু ক্যারিয়ার থাকবে না। টোনিকের টেস্ট মে বি পজিটিভ। ল্যাবরেটরি ফাইন্ডিং বারবার বলতেছে, এগুলো এই যে ব্লিডিং টাইম ক্লটিং টাইম কোনটার ক্ষেত্রে কি হয় এটা জানতে হবে। এখন আমরা সবচেয়ে ব্লিডিং ডিসঅর্ডারের মধ্যে সবচেয়ে ইম্পর্টেন্ট যেটা, একটা ছিল আইটিপি, এখন আরেকটা হচ্ছে হিমোফিলিয়া, খুবই ইম্পর্টেন্ট। শুধু হিমোফিলিয়া দিয়েও দেখা যায় অনেক সময় হেমাটোলজি ভাইবা বোর্ড শেষ হয়ে যায়, হয়তো অ্যানিমিয়ার টুকটাক কিছু জিজ্ঞেস করলো আর হিমোফিলিয়া। হিমোফিলিয়াটা হচ্ছে ইট ইজ আ সিভিয়ার অ্যান্ড অফেন ফ্যাটাল হেমোরেজিক ডিসঅর্ডার দ্যাট অ্যাফেক্টস ইউজুয়ালি দ্য মেল চিলড্রেন। এখানে ইউজুয়ালি কথাটা বলতে হবে যে ইউজুয়ালি মেলরা এফেক্টেড হয়, তাহলে কি ফিমেলরা এফেক্টেড হতে পারে না? ফিমেলরাও হতে পারে, সেটা আমরা একটু পরে পড়বো, কিন্তু ইউজুয়ালি মেলরাই হয়। হিমোফিলিয়া ইজ দ্য ক্লাসিক এক্সাম্পল অফ এক্স লিঙ্কড রেসেসিভ ডিসঅর্ডার। আমি যদি এখন আমার হাতে লাল কালি থাকতো আমি একটু তোমাদেরকে এই শব্দগুলো, এক্স লিঙ্কড রেসেসিভ ডিসঅর্ডার, তারপরে ইউজুয়ালি অ্যাফেক্টস দ্য মেল চিলড্রেন, এগুলো হচ্ছে খুবই ইম্পর্টেন্ট কথা। দ্য ডিফেক্টিভ জিন ইজ লোকেটেড অন এক্স ক্রোমোজোম, এই জন্য এটাকে এক্স লিঙ্কড বলা ডিজিজ বলা হয়। এই কোশ্চেনও ধরা হয় যে এটাকে কেন এক্স লিঙ্কড বলা হয়। ইন দ্য মেল হু ল্যাক্স এ নর্মাল অ্যালিলি দ্য ডিফেক্ট ইজ ম্যানিফেস্টেড বাই ক্লিনিক্যাল হিমোফিলিয়া। আচ্ছা, এটার ইয়ে হচ্ছে যে মেল এবং মেলের ক্রোমোজোমটা কি থাকে? এক্স এক্স ক্রোমোজোম, যেটা এক্স অ্যান্ড ওয়াই, এখানে একটাই এক্স থাকে, কাজে এক্স এর মধ্যে যদি ডিফেক্টিভ জিনটা থাকে তাহলে মেলরা এফেক্টেড হবে। The affected male will not transmit the disorder to his son because his Y chromosome cannot carry the hemophilic gene.
যেহেতু এখানে যে হিমোফিলিয়ার যে ডিফেক্টিভ জিনটা এটা এক্সেই থাকবে এবং বাবার থেকে তো এক্স তার ছেলের কাছে যাবে না, বাবা থেকে ওয়াই যাবে ছেলের কাছে। কাজেই একজন বাবা যদি ডিজিজ হয়, তার যদি মেয়ে থাকে, ছেলে থাকে, তার ছেলে কখনোই ডিজিজ হবে না, কিন্তু তার মেয়ে হবে যে তার মেয়ে কিন্তু ক্যারিয়ার হবে। However, all the daughters will be carrier of hemophilia because they inherit his X chromosome containing hemophilic gene. আমি যে কথাটা বললাম এটা কি বুঝে গেল? এই যেই প্যারাটুকু বললাম এই প্যারার কথাটুকু সবাই কি বুঝতে পারছো? জি ম্যাম। জি ম্যাম। ঠিক আছে, বুঝতে হবে এই জিনিসটা। Most of these women will unaffected clinically because of presence of a normal allele from mother. মনে করো একজন মা এবং একজন বাবা। মা হচ্ছে পুরোপুরি সুস্থ, তার 2টা এক্স ক্রোমোজোম, 2টাই সুস্থ, তার মধ্যে হিমোফিলিয়ার কোনো কিছু নাই। কিন্তু বাবা ডিজিজ, বাবার এক্সটা এফেক্টেড, ওয়াই এ তো থাকবে না ডিফেক্টিভ জিন। কাজেই ওই বাবা মায়ের জয়টা ছেলেই হোক, সবগুলো ছেলেই তোমার সুস্থ হবে। কিন্তু ওই বাবা মায়ের জয়টা মেয়েই হোক, একটা হোক, 2টা হোক, 3টা হোক, 10টা হোক, সবগুলো মেয়ে হিমোফিলিয়ার ক্যারিয়ার হবে, কিন্তু তারা ডিজিজ হবে না। ঠিক আছে, যেহেতু তাদের একটা এক্স নরমাল থাকবে আর বাবার কাছ থেকে এক্স যেটা সেখানে ডিফেক্টিভ জিন থাকবে, কিন্তু তাদের যেহেতু নরমাল এক্স থাকবে তারা সুস্থ থাকবে, কিন্তু তারা ইনহেরিট করবে ওই হিমোফিলিয়া জিনটাকে। ক্লিয়ার? মানে তারা ক্যারিয়ার হবে। বুঝতে পারছো কি? জি ম্যাম। জি ম্যাম। The female carrier will transmit the disorder to half of her sons and carrier state to half of her daughters. এখন মনে করো যে ওই লোকের ওই বাবা মায়ের যে মেয়ে হলো, মেয়েদের একটা এক্স নরমাল থাকলো আর একটা এক্স ডিজিজড থাকলো। এখন তার আবার বিয়ে হলো, তার হাজবেন্ড মনে করো নরমাল, কিন্তু তার মধ্যে একটা এক্স এর সমস্যা থাকলো। এখন তার যতগুলো ছেলে হবে, ছেলেতে তো একটা এক্স যাবে, মায়ের একটা এক্স যাবে, কাজেই তার হাফ ছেলেদের এমন তাদের হিমোফিলিয়া হবে, আর হাফ মানে যাদের কাছে ওই ডিজিজ এক্স যাবে তারা হিমোফিলিয়া হবে। আবার মেয়েদের ক্ষেত্রেও তাই, যদি তার সেই ডিজিজ এক্সটা যায় তারা আবার ক্যারিয়ার হবে। ক্লিয়ার? আমার কথা কি বোঝা গেছে? আমি নিজেই একটু মনে হচ্ছে যে পেঁচায় ফেলতেছি, তোমরা কি বুঝতে না পারছো? ম্যাম, ঠিক আছে ম্যাম। ক্লিয়ার আচ্ছা। ম্যাম, ক্লিয়ার। আচ্ছা, তাহলে হিমোফিলিয়ার ইম্পর্টেন্ট ক্যারেক্টারিস্টিক্স কি ম্যাম কি? তাহলে মেয়েদের কখন হচ্ছে হিমোফিলিয়া হবে? মেয়েদের আসবে, মেয়েদের কখন হচ্ছে একটু পরে পাবা তোমরা। মেয়েদের আচ্ছা আসুক, আসতে থাকুক, তখনই বলি। ইট ইজ অ্যান এক্স লিঙ্কড রিসেসিভ ডিসঅর্ডার। কেন এক্স লিঙ্কড বললাম সেটা তোমাদেরকে ক্লিয়ার করছি। হেটারোজাইগাস মেল অ্যান্ড হোমোজাইগাস ফিমেল আর ইউজুয়ালি অ্যাফেক্টেড। হেটারোজাইগাস মেল বলতে এক্স ওয়াই, একটা এক্স তার অ্যাফেক্টেড থাকলো সে হচ্ছে অ্যাফেক্টেড, আর হোমোজাইগাস ফিমেল আর ইউজুয়ালি অ্যাফেক্টেড। মনে করো যে মা ক্যারিয়ার থাকলো, বাবা হিমোফিলিয়ার পেশেন্ট থাকলো। এখন এই বাবার ডিফেক্টিভ এক্স এবং মা হচ্ছে সুস্থ, এমনি ক্লিনিক্যালি সুস্থ, কিন্তু তার একটা এক্স এর সমস্যা আছে, একটা এক্স সে ক্যারিয়ার, একটা এক্স ভালো আছে। এখন এই মায়ের যদি ডিজিজ এক্স এবং বাবার ডিজিজ এক্স দুইটাই যদি একজন ফিমেলের হয় তাহলে সে অ্যাফেক্টেড হবে না? হইতে পারে, না হইতেও পারে ম্যাম। না, কেন না হইতে পারে? একটা মেয়ের দুইটা এক্স থাকবে, দুইটা এক্স যদি ডিজিজড হয়, ক্যারি হয়, তাহলে সে অ্যাফেক্টেড হবে না? কিন্তু মা তো ম্যাম একটা এক্স তো ক্যারিয়ার আছে, মানে হ্যাঁ একটা হ্যাঁ এক্স তো ভালো আছে। হ্যাঁ, তার ভালো এক্স যদি যায় সে ক্যারিয়ার হবে আবার, কিন্তু যদি মায়ের যেই এক্সটা সমস্যাযুক্ত সেই এক্স আসলো এবং বাবার সমস্যাযুক্ত এক্স আসলো, জি ম্যাম, ওইটা সে কিন্তু মানে ফিমেল কোন ক্ষেত্রে অ্যাফেক্টেড হবে? এই ক্ষেত্রে হবে। এবং কিছু হচ্ছে টার্নার সিনড্রোম আছে। টার্নার সিনড্রোমের থাকে কি, তারা এক্সটার্নালি ফিমেল, তাদের সেক্স ক্রোমোজোমটা ইউজুয়ালি মেয়েদের হয় XX, কিন্তু এদের ক্ষেত্রে হবে X0। এই ক্ষেত্রে যদি এক্সটা ওই বাবা থেকে আসলো বা মায়ের ক্যারিয়ার মা থেকে এক্সটা আসলো, সেই ক্ষেত্রে এই ফিমেলগুলো অ্যাফেক্টেড হবে, কারণ নর্মাল এক্স তার থাকতেছে না, একটাই এক্স থাকতেছে এবং সেটা ডিজিজড। বুঝতে পারছো? জি ম্যাম। ঠিক আছে, তাহলে নরমাল সেক্স ক্রোমোজোম XX, এই ক্ষেত্রে যদি বাবা ডিজিজ থাকে এবং মা যদি ক্যারিয়ার হওয়ার কারণে মায়ের ডিজিজড এক্সটা আসে, সেই ক্ষেত্রে ফিমেল অ্যাফেক্টেড হবে।
আরেকটা হচ্ছে টার্নার সিনড্রোম যদি থাকে কোনো ফিমেলের, এবং টার্নার সিনড্রোমের ক্ষেত্রে যেহেতু একটা এক্স থাকে, সেই এক্সটা যদি বাবা মা থেকে ডিজিজড এক্স আসে, সেই ক্ষেত্রেও সে হতে পারে। আরেকটা হচ্ছে যে ফিমেল হেটেরোজাইগাস স্টেট, মানে তার একটা ডিজিজড এক্স আরেকটা নর্মাল এক্স, সে কিন্তু ইউজুয়ালি ক্যারিয়ার হওয়ার কথা, ডিজিজ হওয়ার কথা না। কিন্তু আনফেভারেবল লায়োনাইজেশন শব্দটার অর্থ হচ্ছে যে কোনো একটা এক্স হচ্ছে মানে ওভার পাওয়ার করে আরেকটা এক্স এর উপরে। এই ক্ষেত্রে যদি ডিজিজড এক্সটা ওভার পাওয়ার করে, সেই ক্ষেত্রে তখন সেই ফিমেল আবার এফেক্টেড হবে। মানে তার ভালো এক্সটা সুপ্ত অবস্থায় থাকবে, সে কোনো তার পাওয়ার দেখাতে পারবে না। ঠিক আছে, সেক্ষেত্রে হতে পারে। যাই হোক, এটা তোমরা 3 নাম্বারে বলবা যে লায়োনাইজেশন অফ দা ওই হেটেরোজাইগাস স্টেটে যদি লায়োনাইজেশন হয় ডিজিজড এক্স এর, হিমোফিলিক এক্স এর, সেই ক্ষেত্রে হতে পারে। এটা 3 নাম্বারে যাবে। 1 নাম্বারে যাবে যে ওই যে প্রথমটা যে হেটেরোজাইগাস মেল এবং হোমোজাইগাস ফিমেল আর ইউজুয়ালি এফেক্টেড। হোমোজাইগাস ফিমেল তার দুইটা এক্সই যদি ডিজিজড থাকে সেই ক্ষেত্রে এফেক্টেড হবে 1 নাম্বার। 2 নাম্বার হচ্ছে টার্নার সিনড্রোমের ক্ষেত্রে যদি নরমাল এক্স না থাকে, ডিজিজড এক্স থাকে, সেক্ষেত্রে হবে। আর 3 নাম্বারে এটা লায়োনাইজেশন। 70% hemophilic patients have family history, rest 30% result from new mutation. ঠিক আছে, ইউজুয়ালি হিমোফিলিয়ার ক্ষেত্রে হিস্ট্রি নিতে হবে, ফ্যামিলি হিস্ট্রি। ফ্যামিলি হিস্ট্রি থাকে 70% কেসেই, কিন্তু যেহেতু নতুন ভাবে মিউটেশন হয়, নতুন ভাবে মিউটেটেড হয়েও হিমোফিলিয়া হতে পারে, এটা 30% কেসে হতে পারে। এখন হচ্ছে ক্লাসিফিকেশন অফ হিমোফিলিয়া। যেই কথাগুলো বললাম সেগুলো সবগুলোই ইম্পর্টেন্ট হিমোফিলিয়া। এখন যেগুলো বলছি এগুলো ইম্পর্টেন্ট। হিমোফিলিয়া এ অথবা এগুলোর আরো নাম আছে ক্লাসিক হিমোফিলিয়া, ট্রু হিমোফিলিয়া। এটা হয় ফ্যাক্টর 8 ডেফিসিয়েন্সির কারণে। আর হিমোফিলিয়া বি, এটার আরেকটা নাম হচ্ছে ক্রিসমাস ডিজিজ, ইট ইজ ডিউ টু ফ্যাক্টর 9 ডেফিসিয়েন্সি। অন দ্য বেসিস অফ ক্লিনিক্যাল প্রেজেন্টেশনের উপরে ডিপেন্ড করে ভাগ করা যায় মাইল্ড, মডারেট, সিভিয়ার। যখন 5 to 30% অফ ফ্যাক্টর অ্যাক্টিভিটি থাকবে, মাইল্ড ব্লিডিং হতে পারে উইথ মেজর ট্রমা অর সার্জারি। মডারেট যদি 1 to 5% ফ্যাক্টর 8 অ্যাক্টিভিটি থাকে, সেই ক্ষেত্রে মডারেট ব্লিডিং হতে পারে। আর সিভিয়ার হচ্ছে 0 to 1% অ্যাক্টিভিটি যদি থাকে সেই ক্ষেত্রে। এটাও একটু জেনে রাখতে হবে। আচ্ছা, ক্লিনিক্যাল ফিচার কি কি হতে পারে? ক্লিনিক্যাল ফিচার হতে পারে যে ক্লিনিক্যাল ফিচারের মধ্যে কি কি আসে? ইউজুয়ালি ইনফ্যান্ট এবং চিলড্রেন আর অ্যাফেক্টেড। যেহেতু এখানে মেল বাচ্চারাই অ্যাফেক্টেড হয় বেশি, সেহেতু ম্যাক্সিমাম ক্ষেত্রে দেখা যায় যে বাচ্চারা খেলতে যে হচ্ছে, অথবা বাচ্চারা যখন হামাগুড়ি দেয় সেই সময় দেখা যায় যে জয়েন্ট ক্যাভিটি, হাঁটুতে নি জয়েন্টের ওরকম হেমার্থ্রোসিস দেখা যেতে পারে। আর সবচেয়ে মানে বেশি ইম্পর্টেন্টলি যেটা, ছেলে বাচ্চাদের যখন সার্কামসিশন করতে যায় তখন দেখা যায় যে আগে তো মানে ইদানিং ডাক্তারদের কাছে যেহেতু সার্কামসিশন করে, ডাক্তাররা সাধারণত বিটি, সিটি, ব্লাড গ্রুপিংটা আগে করায় নেয়। কিন্তু যখন বাড়িতেই করায় সেক্ষেত্রে তো এগুলো করা হয় না। তখন অনেক ক্ষেত্রে দেখা যায় যে সার্কামসিশন করে ফেলছে কিন্তু ব্লিডিং বন্ধ হচ্ছে না। তারপরে পরীক্ষা নিরীক্ষা করে তখন যে ধরা পড়ে। ব্লিডিং ম্যানিফেস্টেশনের মধ্যে যেটা বললাম যে হেমার্থ্রোসিস হতে পারে, পেইনফুল, টেন্ডার, ওয়ার্ম এন্ড সোল এন্ড জয়েন্ট, লার্জ ইকাইমোসিস থাকতে পারে, সাবকিউটেনিয়াস এন্ড ইন্ট্রামাসকুলার হেমাটোমাস আর ইউজুয়ালি প্রেজেন্ট, হেমোরেজ ফ্রম মাউথ, গাম, লিপ, ফ্রেনুলাম এন্ড টাং আর ফ্রিকুয়েন্টলি ফাউন্ড। হেমাটেমেসিস ম্যালিনা ইউজুয়ালি থাকে না, হেমাচুরিয়া হতেও পারে বাট নট কমন। When bleeding is slow and persist for days and weeks, যখন ব্লিডিংটা খুব অল্প হবে, এটা কয়েকদিন থাকতে পারে। Delayed bleeding is common from wound. Skin bleeding, a tendency to bluish excessively after a minor trauma is frequently present. Intracranial hemorrhage হতে পারে। ব্লিডিং এর কমপ্লিকেশন কি কি হতে পারে? যে ছোটখাটো ব্লিডিং হয়েছে, এখানে কমপ্লিকেশন কি কি হতে পারে? হেমাটোমা হয়ে গেলে ওই জায়গাটায় পেইন হতে পারে। যেহেতু ব্লিডিং থেকে ব্লিডিং হতে পারে, এই কারণে অ্যানিমিয়া হতে পারে। তোমাদেরকে বলছি যে ক্রনিক ব্লিডিং হলে আয়রন ডেফিসিয়েন্সি অ্যানিমিয়া হতে পারে। কনস্টিটিউশনাল ফিচার থাকতে পারে, যেমন ফিভার থাকতে পারে, এগুলো সব ভেগ। ক্রনিক হিমোফিলিক আর্থারাইটিস হতে পারে। প্রেশার ইফেক্টস অফ হেমাটোমাস অন ভাইটাল স্ট্রাকচারস হতে পারে। ইম্পর্টেন্ট হচ্ছে ল্যাবরেটরি ফাইন্ডিংস কি কি, যেটা বলি যে খুবই ইম্পর্টেন্ট।
ব্লিডিং টাইম ইউজুয়ালি নরমাল থাকবে কিন্তু ক্লটিং টাইম প্রলংড হবে। এপিটিটি প্রলংড হবে and corrected by fresh plasma but not serum. প্রোথ্রম্বিন টাইম, থ্রোম্বিন টাইম, প্লাটিলেট কাউন্ট এগুলো সব নরমাল থাকবে। কনফার্মেটরি টেস্ট কি? কনফার্মেটরি টেস্ট হচ্ছে ফ্যাক্টর 8 এবং 9 অ্যাসে যদি আমরা করি, হিমোফিলিয়া এ তে ফ্যাক্টর 8 ডেফিসিয়েন্সি পাবো, হিমোফিলিয়া বি তে ফ্যাক্টর 9 ডেফিসিয়েন্সি পাবো। সবগুলোতেই ব্লিডিং টাইম, ক্লটিং টাইম আর যেই ফ্যাক্টরের ডেফিসিয়েন্সি থাকবে ওইটাই কনফার্মেটরি টেস্ট। এগুলো সবগুলোতেই জানতে হবে প্লাটিলেট কাউন্ট কোনটাতে কি থাকবে। আচ্ছা, ইনভেস্টিগেশন অফ এ পেশেন্ট উইথ ব্লিডিং টেন্ডেন্সি, যার ব্লিডিং টেন্ডেন্সি আছে এই পেশেন্ট গুলোকে আমরা এই কোশ্চেন গুলোর উত্তর অবশ্যই খুঁজবো যে ইজ দ্য ব্লিডিং ডিউ টু লোকাল প্যাথোলজিক্যাল লিশন, নাকি কোনো হেমোরেজিক ডিসঅর্ডারের কারণে, নাকি দুইটাই হতে পারে। আমরা পেশেন্টকে এই ধরনের কোশ্চেন গুলো করব, ঠিক আছে? যে যেই জায়গায় হঠাৎ একটা তোমার কাছে ইকাইমোসিস নিয়ে আসলো, তখন আমরা তার হিস্ট্রিটা নিব যে এটা কি কারণে হলো, এটা তার আগে কখনো অন্য কোনো জায়গায় আরো ছোট ব্লিডিং হয়েছে কিনা, তার গাম ব্লিডিং হয় কিনা, তার এপিস্টেক্সিস হয় কিনা, তার ফ্যামিলি হিস্ট্রি এরকম আছে কিনা। এরপরে হিস্ট্রি থেকে আমরা বোঝার চেষ্টা করব যে তার যে ব্লিডিংটা হয়েছে, যদি বুঝলাম যে এটা একটা ব্লিডিং ডিসঅর্ডার কারণে হয়ে গেছে, তাহলে আমরা হিস্ট্রি থেকেই বোঝার চেষ্টা করব যে এটা কি ভাস্কুলার ডিফেক্টের কারণে হতে পারে, নাকি প্লাটিলেট ডিফেক্ট, নাকি কোয়াগুলেশন ডিফেক্টের কারণে। ঠিক আছে? এরপরে তো ইনভেস্টিগেশন, ল্যাবরেটরি ইনভেস্টিগেশনে যেতেই হবে আমাদের। এই যে ওই কথাটাই, সিলেকশন অফ অ্যাপ্রোপ্রিয়েট ল্যাবরেটরি টেস্ট রিকোয়ার্ড ফর অ্যাপ্রোপ্রিয়েট ডায়াগনোসিস ডিপেন্ডস অন দ্য ফুল ক্লিনিক্যাল অ্যাসেসমেন্ট। আগে আমাদের পেশেন্টের ক্লিনিক্যালি অ্যাসেস করতে হবে, তার হিস্ট্রি নিতে হবে। হিস্ট্রি আমরা কি কি নিব? পেশেন্টের বয়স দেখব, তার সেক্সটা কি সেটা দেখব, তারপরে তার টাইপ অফ ব্লিডিংটা কি ধরনের আছে সেটা দেখব, এটা ফ্রিকোয়েন্সিটা মানে কতদিন পর পর হয় বা এর আগে হয়েছে কিনা সেটা দেখব, বা ব্লিডিংটা হলে কতদিন পর্যন্ত এটা থাকে, ট্রমার হিস্ট্রি আছে কিনা, সার্জারির হিস্ট্রি আছে কিনা এগুলো দেখব, কোএক্সিস্টিং কোনো ডিজিজ আছে কিনা, পেশেন্ট কোনো অ্যান্টিকোয়াগুলেন্ট ড্রাগ নিচ্ছে কিনা, এই ধরনের জিনিসগুলো আমরা, তারপরে তার কোনো লিভার ডিজিজ আছে কিনা, এই হিস্ট্রিগুলো নেব। এখানে ওই কথাগুলোই আছে। প্রেজেন্ট হিস্ট্রি নিব, পাস্ট হিস্ট্রি দুইটাই নিব, ফ্যামিলি হিস্ট্রি নিব। ফ্যামিলি হিস্ট্রি ইম্পর্টেন্ট কেন? যেমন হিমোফিলিয়ার ক্ষেত্রে কিন্তু ফ্যামিলি হিস্ট্রিটা খুবই ইম্পর্টেন্ট। এগুলো সব আর কি, সব সিস্টেম ধরে এক্সামিন করে করে আমরা কি দেখব, মুখে যেগুলো বললাম সেগুলোই। আচ্ছা, এখন হচ্ছে তোমার স্পেশাল ইনভেস্টিগেশন। হিস্ট্রি গুলো নেওয়ার পরে আমরা কি কি ইনভেস্টিগেশন করব? একটা হচ্ছে ফুল ব্লাড এক্সামিনেশন, মানে যেহেতু ব্লিডিং আছে, হিমোগ্লোবিন তার কেমন আছে, রেড সেল মরফোলজি, মানে একটা পিবিএফ করব আমরা। মোট কথা পিবিএফ করতে হবে আমাদের। ব্লিডিং আরো বিভিন্ন কারণে হতে পারে, কাজে আমাদের পিবিএফ করতে হবে। ব্লিডিং টাইম দেখতে হবে, ক্লটিং টাইম দেখতে হবে, প্রোথ্রম্বিন টাইম দেখতে হবে, এপিটিটি দেখতে হবে, ফ্যাক্টর অ্যাসে করতে হবে। বাস মোটামুটি এগুলোই। এগুলো এখন জিস্ট কথাগুলো একটু একটু আছে। প্লাটিলেট ডিসঅর্ডারের ক্ষেত্রে কি হবে? ইউজুয়ালি পেটেচিয়াল ব্লিডিং, ছোট ছোট ব্লিডিং হয়। ইকাইমোসিসও থাকতে পারে। মিউকাস মেমব্রেনে ব্লিডিং ইউজুয়ালি প্রমিনেন্ট হয় প্লাটিলেট ডিসঅর্ডারের ক্ষেত্রে। প্লাটিলেট ডিসঅর্ডারের ক্ষেত্রে টনিকের টেস্ট প্লট পজিটিভ থাকবে, এখানে ব্লিডিং টাইমটা প্রলংড হবে, আর প্লাটিলেট কাউন্ট ইউজুয়ালি তো থ্রোম্বোসাইটোপেনিয়ায় হয়, এটা রিডিউসড হবে, এখানে ক্লটিং টাইমটা নরমাল থাকবে। ভাস্কুলার ডিসঅর্ডারের কারণে ব্লিডিং যেটা হয় ইউজুয়ালি কনফাইন্ড টু দ্য স্কিন, এখানেও পেটেচি ইকাইমোসিস থাকতে পারে, এখানে ক্লটিং টাইমটাও নরমাল থাকবে, প্লাটিলেট কাউন্টও নরমাল থাকবে, দুইটার মধ্যে ডিফারেন্স। এখানে প্লাটিলেট কাউন্টটা রিডিউসড হবে, ব্লিডিং টাইম প্রলংড হবে। আর কোয়াগুলেশন ডিসঅর্ডারের ক্ষেত্রে পেটেচিয়াল ব্লিডিং ইউজুয়ালি রেয়ার, এখানে বড় বড় ব্লিডিংই হবে, লার্জার ইকাইমোসিসই থাকবে। কোয়াগুলেশন ডিসঅর্ডারের ক্ষেত্রে ইউজুয়ালি ডিপ টিস্যুতে ব্লিডিং গুলো কমন থাকে। আর ওই ল্যাবরেটরি টেস্ট যেগুলো, সেগুলো ওয়ান অর মোর টেস্ট ইজ
অ্যাবনরমাল থাকবে। এগুলো আর দরকার নাই। এই মোটামুটি শেষ। ব্লিডিং ডিসঅর্ডার। ব্লিডিং ডিসঅর্ডারের মধ্যে আমি কি বললাম যে এখানে তোমাদের ১ নম্বর হচ্ছে ব্লিডিং ডিসঅর্ডার কি কারণে হতে পারে? ৩ টা, যে ডিউ টু ভাস্কুলার ডিফেক্ট, ডিউ টু প্লাটিলেট ডিফেক্ট, ডিউ টু কোয়াগুলেশন সিস্টেম ডিফেক্ট। ৩ টা কারণে হতে পারে। এরপরে ৩ টারই ক্লাসিফিকেশন বা ৩ টারই টাইপস বা ৩ টারই এক্সাম্পল এগুলো লাগবে। এর বাইরে তোমার ইম্পর্টেন্ট হচ্ছে যে সবচেয়ে ইম্পর্টেন্ট হচ্ছে আইটিপি আর হিমোফিলিয়া। ঠিক আছে? আছো তোমরা? কথা আমার শুনতে পাচ্ছ? জি ম্যাম, জি ম্যাম, শুনতে পাচ্ছি ম্যাম। ঠিক আছে? আমি জি কিন্তু ম্যাম। তোমাদের তোমরা নিজেরাও বলছো আমরা কিন্তু জিস্টটাই মেইনলি পড়াচ্ছি এবং তোমাদের ইউজুয়ালি পরীক্ষায় যেগুলো ধরা হয় সেগুলোই পড়াচ্ছি। তোমরা শুধু এইটুকু বলতে পারো তাহলেই হবে। আচ্ছা ম্যাম। আর যে বেশি ভালো মার্ক পেতে চাবে সে আরেকটু বেশি পড়বে। এই এই সপ্তাহে তোমাদেরকে আমি আর পড়াবো না। আমি তোমাদেরকে সামনের সপ্তাহে যদি জান্নাত ন্যায় নিবে, না নিলে আমি নিব। আমি এরপরে লিউকেমিয়া নিব। আমার লিউকেমিয়া ক্লাস রেডি করা নাই, একটু সময় লাগবে। আচ্ছা ম্যাম। ঠিক আছে? আর জান্নাত তো জি তোমাদের ম্যাম। অ্যানিমিয়া শেষ করে ফেলতেছে। আমাদেরও আর খুব বেশি বাকি নাই। লিউকেমিয়ার আইটেম কয়টা? ম্যাম আইটেম কার্ডটা তো আমরা পাই নাই ম্যাম এখন। এই পাও নাই কেন? আমি তো রফিককে পাঠায় দিছি। তোমাদেরকে দিবে না কেন? রফিককে মেইল করে তো পাঠায় দিছি। ওর কাছ থেকে নিবা তোমরা? আমার পক্ষে তো সম্ভব না যে তোমাদের সবাইকে আমি দিব। তাই না? নাকি বলো? ম্যাডাম ওনারা আইটেম দেবে কিনা ওই জন্য আর কি ওনাদেরকে ইয়ে করা হয়নি আসলে। ওটা তুমি গ্রুপে পোস্ট দিয়ে দিলেই তো হয়তো আমরা পাই না, যেতাম। আইটেম দিবে কি দিবে না সেটা তো কোনো ব্যাপার না। আইটেম তো দিবে না। কিন্তু সেটা তো সবার থাকতে হবে। জি ম্যাম। তুমি আইটেম কার্ডটা সবাইকে দিয়ে দিবা। আচ্ছা আইটেম আচ্ছা। আইটেম তো আমরা এখন নিব না। তাহলে তোমরা ওর কাছ থেকে আইটেম গুলো নিয়ে নিবে। তোমাদের তাহলে আর শুধু লিউকেমিয়া আর অ্যানিমিয়ার কিছু ক্লাস হবে আর হলে আচ্ছা মোটামুটি ম্যাম। বোধহয় শেষ। নাকি রফিক তোমার কাছে কার্ডটা আছে এখন? লিউকেমিয়ার কয়টা আইটেম? জি ম্যাডাম আছে, আমি দেখতেছি। দেখো তো ম্যাম, লিউকেমিয়া। হ্যাঁ। ম্যাম ওই যে আমরা যারা নভেম্বরে পরীক্ষার্থী ছিলাম ম্যাম, ওদের তো হচ্ছে যে টার্মটা মাত্র শেষ হবে আর কি। যদি আগামী সপ্তাহ বা আর ২ টা সপ্তাহ ক্লাস নিলেই হয়তো শেষ হয়ে হুম, যাবে। হুম। আমাদের হচ্ছে ফার্মাকোলজি ম্যাডাম শেষ হইছে। আচ্ছা। এখন হচ্ছে উনি আরকি আমাদের নেক্সট সপ্তাহে ২ ভাগে হচ্ছে পরীক্ষাটা নিয়ে নিচ্ছেন। মানে হচ্ছে অর্ধেক সোমবারে আর হচ্ছে বৃহস্পতিবারে অর্ধেক। মানে টার্মটা আরকি নিয়ে নিলেন আরকি ভাইবা কি শুধু। করে? আচ্ছা মানে শুধু এখানে ভাইবা। এখানেই হ্যাঁ, হ্যাঁ, এইভাবেই? হ্যাঁ, হ্যাঁ, এখানেই এভাবেই। এখন জিয়া স্যার আরকি এভাবে নেওয়ার জন্য আরকি চিন্তা ভাবনা করছেন। এখন ম্যাম আপনারাও কি নিবেন? মানে নিলে আরকি আমাদের ওই একটা চাপ হইতো আরকি। যেহেতু আমরা আইটেম আচ্ছা গুলা দিতে পারি আমরা নাই। আমরা তাহলে তো আরকি পড়া হয়ে যেত। আমরা আমরা তো এভাবে চিন্তা করি নাই। ঠিক আছে আমরা চিন্তা করব। জি ম্যাম। যদি মানে অন্যরা আরকি নেয়। মানে ট্রাম নিলে দেখা গেল যে আমরা কোয়েশ্চেন গুলাও শুনতে তোমাদের পারলাম। তোমাদের হ্যাঁ, তোমাদের একটা ইয়ে হয়ে যাবে। মানে আর আমরা একটা প্রিপারেশন প্রিপারেশন নিয়ে প্রিপারেশন। নিতে পারলাম। জি ম্যাম। এটা আমাদের জন্য আরকি সহজ হয়। আইটেম নিলে ম্যাম দেখা যাইত যে নিয়মিত পড়া হইতো। কিন্তু আসলে এভাবে তো আসলে নিয়মিত পড়া হয় না ম্যাম। এখন ট্রাম হুম। নিলে হয়তো ওই ট্রামের উছিলায় কিছু পড়ালেখা হয়ে যাবে। আচ্ছা ঠিক আছে দেখা যাক, দেখা যাক। তোমরা তো জেনারেল প্যাথোলজিটা বোধহয় দিয়ে ফেলছিলা নাকি? না, না জেনারেল প্যাথোলজি তো না সিস্টেমিক যেটা। ম্যাডাম আমরা হচ্ছে ওই যেটা আছে 2nd টার্মের পুরাটাই দিছি। ওই তো এখন হচ্ছে সিস্টেমিক আমাদের আর শুধু 1st টার্ম। সিস্টেমিক আর ক্লিনিক্যাল। জি আচ্ছা, ম্যাম। যারা ২৭ তম ব্যাচ এদের ক্ষেত্রে যেমন তোমাদের ফার্মাকোলজি একটা টার্ম শেষ হয়ে গেছে। এর পরের টার্ম কি শুরু করবে এখন? নাকি না ম্যাডাম আপাতত? হচ্ছে আমাদের কিছু ক্লাস ম্যাডাম নিছেন তো। মানে সোনিয়া ম্যাম নিছেন আরকি। এর মধ্যে সেকেন্ড থেকে টার্ম আরকি কিছু ইম্পোর্টেন্ট টপিক গুলো আরকি স্যার আজকে আলোচনা করে আজকে আরকি শেষ করে দিবেন সবকিছু। মানে ফার্স্ট টার্মটা শেষ। জি ম্যাম। হুম। ফার্স্ট টার্ম এমনে শেষ, সবগুলো আইটেম শেষ। যা শুধু আজকে একটু আলোচনা করবেন আরকি। আচ্ছা, আচ্ছা, আচ্ছা। এরপর হয়তো ম্যাম দেখা যেতে পারে যে ওই নেক্সট সপ্তাহে যেহেতু আমাদের পরীক্ষা আছে ওই সপ্তাহটা বন্ধ রাইখা হয়তো পরের সপ্তাহ থেকে যদি স্যার চায় আরকি 2nd টার্মে ক্লাস শুরু করতে পারে আরকি।
স্যার এরকমই আরকি গতকালকে এরকম হিন্টস দিছেন। যে আচ্ছা, আচ্ছা। সেকেন্ড টার্মে ক্লাস শুরু করবেন। হ্যাঁ, কারণ আসলে তো করোনা পরিস্থিতি কবে নরমাল হবে, তোমরা আবার কবে নরমাল লাইফে ফিরবা বা আমরা ফিরতে পারবো, আমরা কেউ জানি না। ম্যাম সুস্থ আছেন তো না এখন পর্যন্ত? আছি কাশি দিতেছেন আলহামদুলিল্লাহ। না, দেখলাম। আমাদের বাসায় তো হয়ে গেছে শুনছো তো, বললাম না জি ম্যাম। আমার হাসব্যান্ড ঢাকা মেডিকেলে ছিল। ওখান থেকে তোমাদের এই যে এম আব্দুর রহিম মেডিকেল কলেজ হাসপাতালের ক্রিটিক্যাল কেয়ার মেডিসিনে আসছে ও সহকারী জি ম্যাম। অধ্যাপক হয়ে। জি ম্যাম। এসে মোটামুটি ২ সপ্তাহ পরেই তো করোনা হয়ে গেল। ঢাকা মেডিকেলেও করোনা ইউনিটে কাজ করে এসে করোনা হয়নি। এখানে এসে তোমার নন কোভিড আইসিইউ দেখতে যেয়ে ও ইনফেক্টেড হয়ে গেছে আরকি। এই হ্যাঁ, বাড়ির আর বাকিরা সাবধানে সবাই থাকবেন ম্যাম। হ্যাঁ? সাবধানে থাকবেন ম্যাম। হ্যাঁ, হ্যাঁ, তোমরাও সবাই সাবধানে থাকবা। এই জি ম্যাম, শীত আমরা তো শীত বাসাতেই আছি। শীত শুরু হওয়ার সাথে, সাথে করোনা অনেক বেশি বেড়ে গেছে, অনেক। জি ম্যাম। আমরা যা দেখতে পাচ্ছি, যা টেস্ট হচ্ছে, আসল নাম্বার অফ পেশেন্ট আসলে তার থেকে অনেক বেশি। টেস্ট করাচ্ছে না তো ম্যাম এখন কেউ। টেস্ট হ্যাঁ, করাতে ভয় করে। মানুষজন টেস্ট করাতে চায় না। করোনা পজিটিভ এই সিচুয়েশনটা আসলে কি কারো ফ্যামিলিতে না হলে কেউ বুঝবে না। জি ম্যাম। ঠিক আছে, সবাই ভালো থাকো, সাবধানে থাকো। আত্মীয়-স্বজন কারো করোনা নাই এই মনে করে ঘুরে বেড়ালেও আসলে করোনা হয়ে যাবে। জি ম্যাম। ঠিক আছে, আমি তাহলে আজকে কি বার? বুধবার। আগামীকালকে ক্লাস নিচ্ছি না। সামনের সপ্তাহে আমাদের ২ জনের যে কেউ একজন নিব। নরমালি নূরে জান্নাতি নেয়ার কথা। যদি ও না নেয় তাহলে আমি নিব। লিউকেমিয়া আচ্ছা শেষ ম্যাম। করে ফেলবো। হ্যাঁ? আর আচ্ছা ম্যাম। ও পড়ালে তো ও অ্যানিমিয়া শেষ করবে। শেষ করে ফেলি, তারপরে ওই যে আগের যারা ২০ জন আছে ওদেরকে নিয়ে কি করা যায় তারপরে ডিসিশন নেব। জি ম্যাম। একটা ভাইভাও যদি নেন ম্যাম তাহলে আমাদের সহজ হবে আরকি। তাহলে আমরা কোয়েশ্চেন গুলাও শুনতে পারলাম। আর ওই উছিলায় কিছু লেখাপড়াও হইলো আরকি। ঠিক আছে, কোয়েশ্চেন কিন্তু মোটামুটি আমি জানি না নূরে জান্নাত কিভাবে পড়াচ্ছে। আমি যেটুকু পড়াচ্ছি আমি কিন্তু সাথে, সাথে কোয়েশ্চেন গুলো জি তোমাদের ম্যাম, বলে জি দিব। ম্যাম। জি ম্যাম, যেগুলো সাথে, সাথে। ইম্পোর্টেন্ট বলি এগুলোই ধরা হয়। আর মানে সত্যি কথা হচ্ছে যে আমি ভাইবা বোর্ডে আমি খুব বেশি কোয়েশ্চেন করি না। আমার খুব বেশি কোয়েশ্চেন করতে ভালোও লাগে না। হ্যাঁ, ২-৪ টা কোয়েশ্চেন করেই বুঝা যায় যে কে কতটুকু পড়াশোনা করছে। কাজেই পড়ো। যেই কথাগুলি আচ্ছা বলি ম্যাম। এগুলোই পড়ো। এগুলো পড়লেই হয়ে যাবে। আচ্ছা ম্যাম। ঠিক আছে ধন্যবাদ তাহলে? ম্যাম। হ্যাঁ, আসসালামু আলাইকুম ম্যাম। ওয়ালাইকুম আসসালাম। ভালো থাকো সবাই। জি ম্যাম।